পরিবারের সাথে মানে নিলয়ের আব্বু আম্মু ছাড়াও কিছু লোক দাঁড়িয়ে আছে। তাদের চিনতে না পারায় এটা নিয়ে কিছুটা আগ্রহ জন্মালেও পরে লক্ষ্য করলো সেখানে জান্নাত আর নিলয়ের অনেক আগের একটা কাপল পিক রয়েছে। তখন জান্নাত ইন্টারে ভর্তি হয়। ছবিটা তখনকার। জান্নাত সেখানে বসে নিজেদের কথা ভাবতে লাগলো। আগে কতই না মজা করেছে দুজন। এবার টেবিলের ড্রয়ার খুলে একটা খাম ছিল। জান্নাত লক্ষ্য করলো ওটার উপরে লাল মার্কার দিয়ে লেখা আছে মাই লাভ অগ্নিলা। লেখাটা দেখে জান্নাত এক মুহূর্ত দেরি না করে খামটা খুলে দেখলো ভিতরে অনেক ছবি রাখা আছে। সবগুলো ছবি টেবিলে বের করতেই জান্নাতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। কারণ সেখানে অন্য কারো নয়, বরং জান্নাতের নিজের ছবি রাখা আছে। তবে ছবিগুলো এখনকার না, যখন জান্নাত মাত্র হাই স্কুলে ছিল, পড়াশোনা করতো তখনকার। এছাড়াও কিছু ছবি আছে যেগুলো ইন্টার ফার্স্ট ইয়ারের ছিল। জান্নাত বুঝতে পারছে না কি করবে এখন। আনন্দে ছবিগুলো হাতে নিয়ে কান্না করে দিল। অনেকটা সময় যাওয়ার পর নিজেকে শান্ত করে সবগুলো আগের মতো করে রুম থেকে বের হয়ে গেল জান্নাত। বাসায় এসে দেখলাম সবাই এখনো বাসাটা সাজিয়েই চলেছে। আমাকে দেখে রাফি বলল, কোথায় গেছিলি? বাইরে। আর যেভাবে বাসা সাজানো হচ্ছে দেখে মনে হচ্ছে আজ এই বাসায় বিয়ে হতে যাচ্ছে। বিয়ের পর তো বান্ধবী চলে যাবে, তবে বার্থডেতে বান্ধবীর জীবনে একটা বছর কেটে যাবে, আর বান্ধবী নিজেও সাথে থাকবে। লাইন ছাড়া যুক্তি। তোর এসব বোঝা লাগবে না। তোদের আর ফ্রেন্ডরা কই? ওরা সবাই সন্ধ্যার আগে আসবে। শুধু খেতে? তোদের পাগল ফ্রেন্ড কো? আর কিছু বলার আগে জান্নাত আমার রুম থেকে বের হয়ে আসলো। তবে দেখে কেমন জানি আবেগী লাগলো। আমিও কিছু না বলে কিছুটা একটা করতে লাগলাম, কারণ জান্নাত কোনো কারণ ছাড়াই রাগ করে, যা আপনারা অনেক ভালো করেই জানেন। সুমুর সাথে বার্থডে ব্যানার ঠিক করছি, তখনই জান্নাত আমার কাছে এসে নিচু স্বরে বলল, কিছু কথা আছে। হ্যাঁ বল। তোর রুমে চল। ওকে। আলাদাভাবে কথা বলতে চাওয়াতে আমার নিজের মনে বেশ ভালো করে লাড্ডু ফুটতে শুরু করেছে। রুমে আসার পর জান্নাত নিজে থেকে রুম লক করে দিল, তবে আমার সামনে মাথা নিচু করে আছে। কিছু বলার সাহস পাচ্ছি না, যদি উল্টাপাল্টা কথা শোনায়। অনেকটা সময় সেভাবেই দাঁড়িয়ে থাকার পর লক্ষ্য করলাম জান্নাত কান্না করছে। হঠাৎ জান্নাতকে এমন দেখে বুকের ভিতর ছ্যাদ করে উঠল। দুহাত দিয়ে জান্নাতের মুখটা ধরে উঁচু করে দেখলাম চোখ দুটো কান্না করে লাল করে ফেলেছে। বুঝতে পারছিলাম না কি করব আমি। তবে জান্নাতকে এমন দেখে আমার নিজেরও অনেক বেশি কষ্ট হচ্ছিল। কান্না করছিস কেন? কেউ কিছু বলছে? আমি সরি যদি আমার কোনো ব্যবহার কিংবা আমার অজান্তে যদি তোর সাথে কিছু খারাপ করে থাকি, তবুও প্লিজ এমন করে কান্না করিস না। আমি অনেক বেশি স্বার্থপর। প্লিজ শান্ত হ। তুই কেমন আমি জানি। অনেক কষ্ট দিয়েছি তোকে, তাই না? তুই কান্না থামাবি প্লিজ? তোর কান্না আমার দেখতে ভালো লাগে না। একটু জড়িয়ে ধরবি? এক পলক দেরি না করে নিজের বাহুডরে আবদ্ধ করে নিলাম। তবু জান্নাতের কান্না কোনোভাবেই যেন কমছে না, ফুপিয়ে কান্না করছে। অনেক কষ্টে জান্নাতকে শান্ত করে খাটের উপর বসিয়ে দিয়ে আমি ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। এখন ভালো লাগছে? কি হয়েছে আমাকে বলা যাবে? কিছু না বলে ড্রয়ার থেকে খামটা নিয়ে এলো। কি করব? এগুলো দেখেছি আমি। ও, আমি তোর যোগ্য না। তুই আমার ছোট ছোট স্বপ্নগুলোকেও মনে রেখেছিস, কিন্তু আমি তোর জন্য কিছুই করিনি। বাদ দে সেসব। অনেক ভালোবাসিস আমাকে, তাই না? অনেক বেশি। আমাকে ক্ষমা করে দিয়ে আর একটা বার আমাকে চান্স দিবি? জান্নাতকে বলার কিছুই নেই আমার। অনেক বেশি ভালোবাসি পাগলিটাকে। শক্ত করে নিজের বুকের মধ্যে আবদ্ধ করে নিলাম। অনেক মিস করতাম। আমিও ভাবতাম তুই আমাকে মোটেও লাভ করিস না, তাই আমাকে ছেড়ে চলে গেছিস। চলে গেছি কিভাবে? রাফিকে সাদিয়া কল দিয়ে তোর কথা জিজ্ঞেস করছিল। তখন রাফি বলে তোরা একটা বাসা কিনছিস আর সেখানে নাকি চলে গেছিস। তাই তখন রাগের মাথায় হাত কেটে ফেলেছিলাম। একবারের জন্য আমাকে কল দিতে মন চাইনি? সাদিয়া দিছিল, তবে বন্ধ পাচ্ছিলাম। ও, কখনো ছেড়ে যাবি না বল? কখনো ছেড়ে যাব না। আমার ফ্যামিলি যদি না মানে তাহলে দুজন পালিয়ে চলে যাব। এবার আমি মানিয়ে নেব। না মানলে পালাবো বল? হ্যাঁ, পালাবো। মনে থাকে জানো। এবার আমাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। দুজন দুজনের দিকে তাকাতেই পাগলিটা ফিক করে হেসে দিল। তোকে অনেক ভীতু দেখাচ্ছিল। তোর কান্না দেখে আমাকে এমনই লাগে। একটু সাহস জোগাও ডার্লিং। এখন থেকে জোগাড় করব। জান্নাতের কাঁধে হাত রেখে কপালে ভালোবাসার পর একে দিয়ে
দুজন রুম থেকে বের হব, তখন আবার জান্নাত হাত ধরলো। কিছু বলবি? বল। রাগ করবি না তো? রাগ কেন করব? তবুও বল, রাগ করবি না? ওকে, করব না। রাফি মাহিকে ভালোবাসে। মানে ওরা একজন আরেকজনকে ভালোবাসে। মজা নিস তাই না? আমার কথা মজা মনে হচ্ছে? মাহি আর রাফি দুজন। সত্যি ওরা এসব রিলেশনশিপে আছে? হয়। জান্নাতের থেকে এটা শুনে খুশি হব নাকি রাগ করব বুঝতে পারছি না। মাহি সবেমাত্র এখানে আসছে, আর এরই মাঝে এসব। ফ্যামিলির কেউ যদি এসব জানে তাহলে আমি শিওর ওকে এখান থেকে নিয়ে যাবে। কি হলো? কই কিছু না। প্লিজ ওদের মেনে নে। কিন্তু প্লিজ। আমার কোনো সমস্যা নেই, আমি জানি রাফি কেমন ছেলে, কিন্তু মাহি মাত্র এখানে এসেছে, এরই মাঝে এসব রিলেশনে জড়িয়ে গেছে। ফ্যামিলির কেউ যদি জানতে পারে রাফির ব্যাপারে তাহলে ওকে এখান থেকে নিয়ে যাবে। সেসব আমি সামলিয়ে নেব, তুই শুধু আমার কথাই একমত হবি। ওকে। এখন চলেন, অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। দুজন রুম থেকে বের হয়ে অনেকটা হেসে হেসে কাজ করতে লাগলাম। তবে রাফি বা মাহিকে এসব আগেই বলা যাবে না। জান্নাত যখন বলবে তখন সব বুঝিয়ে বলবো। প্রায় 2টার দিকে পুরো বাসা সাজানো হলো। অন্যরা যার যার মতো খাওয়া দাওয়া করলেও জান্নাত আমাকে সাথে নিয়ে রুমে আসলো। রুমে কেন? এখন আমাকে খাইয়ে দিবি? আমি নিজেই তো তোর থেকে খাবো ভাবছি, আর এখন তোকে খাওয়াতে হবে? হ্যাঁ ফান্টু। আচ্ছা হা করো। জান্নাতকে খাইয়ে দিচ্ছি, সাথে নিজেও খাচ্ছি, কারণ আমার নিজেরও ক্ষুধা পেয়েছে। কিছুটা খাওয়ানোর পর হঠাৎ করে কুত্তিটা হাতে কামড় দিল। আউচ। সরি, ব্যথা পাইছো? না, মজা পেয়েছি। তাহলে আবার দেই? আর খাওয়াই দেবো না, এখন তুই আমাকে খাইয়ে দিবি। জানো তুমি আমার হাতেও কামড় দিতে পারো, খুব শখ তাই না? কামড় দিব না? বিশ্বাস নাই জানো? খাইয়ে না দিলে খাবোই না, গেলাম। আরে যাও কোথায়? বাইরে। বসো, খাইয়ে দিচ্ছি। থাক, লাগবে না। আরে বসোই না, তোমাকে না দিলে কাকে দেব শুনি? তুমিই তো আমার ফান্টু। আবার এসব ফান্টু মান্টু? আচ্ছা সরি, এখন হা করো। এবার জান্নাত খাইয়ে দিতে লাগলো। যদিও ভয় পাচ্ছিল যদি আমি কামড় দেই সেটা ভেবে, তবে না, কামড় দিয়ে ব্যথা দেওয়ার থেকে যে ভয়টা নিয়ে আছে সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। খাওয়া শেষ করে দুজন রুমের বাইরে আসলাম। সবাই নাকি এখন বাসা থেকে রেডি হয়ে আসবে। জান্নাত প্রথমে যেতে না চাইলেও আমি নিজেই ওকে জোর করে পাঠিয়ে দিছি, কারণ সবাই সেজে আসবে। তাহলে জান্নাত কেন এমন করে থাকবে? পাগলিটা যাওয়ার সময় একবার জড়িয়ে ধরে চলে গেল। পার্টি টাইম। রেডি হয়ে সবার জন্য অপেক্ষা করছি। তখন জান্নাতের সাথে সাদিয়া বাসায় আসলো। তবে হুট করেই জান্নাত বলল, আগে যা হয়েছে ভুলে যা, কিন্তু এখন যদি তুই নিলয়ের দিকে কুনজরে দেখিস তাহলে কিন্তু তোর খবর আছে। আরে ধুর, ওসব আর কখনো হবে না। এখন ওদের কাছে যা। আপনার আবার এত সুন্দর করে সাজার কি দরকার ছিল? কোথায় সাজলাম? তো এগুলো কি? বাসায় লোকজন আসছে, সবার সামনে কি পুরান ড্রেস পরেই থাকবো? কারণ আমার ফ্রেন্ডরা সবাই পেতনি, যদি আমার থেকে কেড়ে নেয়? তোমাকে ধরে রাখবো, তাহলে কেউ নিতে পারবে না। চলো রুমে যাই। একটু পর কেক কাটবে হয়তো। তোমার ফ্রেন্ড আর তুমি যদি না থাকো তাহলে কেমন দেখাবে বলো তো? দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। সোফায় গিয়ে বসো। না, এখানেই থাকি। তুই যদি আবার লুচ্চামি করস? হপ, আমি লুচ্চামি কোথায় করি? তো সব মেয়ে তোর কাছে কেন আসে? আমার শরীরে মধু লাগানো আছে, তাই মেয়েরা মৌমাছির মতো কাছে আসে। তাহলে চল, এখনই সাবান দিয়ে গোসল করবি। আচ্ছা, আমি তোমার সাথেই আছি। গুড বয় ফান্টু। আবার এই ফান্টু। ভালো লাগে কইতে। জান্নাতের সাথে কথা বলার মাঝে সুমু আর রাত্রি আমার থেকে জান্নাতকে নিয়ে গেল। এদিকে রাফিও চলে আসছে। কি খবর? তোর কি খবর? জয় কোথায়? শালা নাকি আসতে পারবে না। ও তো, তোর কি খবর? আমার আবার কিসের খবর? প্রেম টেম করিস নাকি? হপ বেটা, প্রেম করবো কেন? না, এখন দেখি বেশিরভাগ সময় কানে ফোন লাগিয়ে থাকিস। একটা ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ড? আরে ছেলে মেয়ে কি আসে যায়? সেটাই, প্রেম না করাই ভালো। কেন? প্রেম করার থেকে ডিরেক্ট বিয়ে করলে সেটাই ভালো হয়। তাহলে তুই প্রেম করছিস কেন? আমার তো ছোটবেলার প্রেম। তবে মাহি নীলুদের অ্যারেঞ্জ বিয়ে হবে। তুই কিভাবে জানিস?
পাত্র আমি ঠিক করব তাই। ও হুম। আচ্ছা তুই থাক, আমি জান্নাতের সাথে একটু কথা বলে আসছি। যা। আমার থেকে রাফি চলে যেতেই হেসে দিলাম। শালা পাগল একটা, নিজের মুখে ভালোবাসি বলবেও না, আবার মাহিকে নিয়ে পালিয়েও যাবে না। দাঁড়িয়ে ফোন চালাচ্ছি, তখন জান্নাত এসে আমাকে রুমে নিয়ে গেল। কি হলো গো? ঢং করো আমার লগে? তোমার লগে ঢং কেন করব? দেখতেই পারছি, বাইরে আমাকে দেখছিলি না। এখন দেখি তাহলে। জান্নাতের কোমর ধরে কাছে টেনে নিয়ে আসলাম। থাক, কিছুই করা লাগবে না। কেন, ভয় পাচ্ছ নাকি? ভয় পাবো কেন শুনি? তো বললে কেন কিছুই করা লাগবে না? আমার কাতুকুতু লাগতেছে। কি? চুপ। একটু আদর করি আমার পাগলিটাকে। বিয়ে করে আদর কইরেন, তখন কেউ বাধা দিবে না। এখন কে বাধা দিবে শুনি? আপনার হবু বউ। আমার বউটার গায়ে শক্তি নাই। কইছে। এখন থেকে ভিটামিন লাভ খাবে। সেটা কি? আমার কাছে আছে, দেব? দেখি কেমন ভিটামিন, দাও। আহ, এটার সুযোগেই তো ছিলাম আমি। জান্নাতের থেকে কথাটা শুনে জান্নাতকে আমার দিকে টেনে এনে দুজনের ঠোঁট এক করে দিলাম। জান্নাত বারবার ছাড়াতে চেয়েও যখন ব্যর্থ হচ্ছিল, তখন সব ছেড়ে দিয়ে নিজেও আমার ভিটামিন লাভের নেশায় পড়ে গেল। বেশি কিছুটা সময় যাওয়ার পর এবার জান্নাতকে ছেড়ে দিতেই জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। পাগলিটার দিকে মুচকি হাসছি, তখন বলল, আগে জানলে কখনোই বলতাম না। কিন্তু এখন বুঝি নিয়ম দিতে হবে। আমার বউটাকে ভিটামিনের অভাবে আমার বউটা একদম শুকিয়ে যাচ্ছে। কোনো দরকার নেই, খাবার খেয়ে মুক্ত হয়ে যাবে। একদম যেটাই করো কর, বাট নো আচ্ছা, দেখাচ্ছেন, খুব ভালো লাগছে তাই না? আচ্ছা সরি। চলো বাইরে গিয়ে কেক কাটি। ওকে চলো। তোমাকে কেউ খাইয়ে দিলে খাবে না, যেটা আমি দিব সেটা খাবে। কেন? আমাকে দিলে আমি না খেয়ে কাকে দেব? আমাকে। পেটুক। জান্নাতের সাথে বাইরে এসে দাঁড়ালাম। ওর ফ্রেন্ড, তাই অবশ্যই জান্নাত ওদের কাছেই থাকতে হবে। আর এদিকে আমি আর রাফি হলাম ওদের মাঝে ভাড়াটিয়া। দুজন আলাদা হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। যদিও আমাদের মতো অনেক ছেলেই দাঁড়িয়ে আছে, তবে সেখানকার কিছু ছেলেকে চিনি না, কারণ তারা আমাদের কলেজেরই না। সবগুলো হলো জান্নাতের ফ্রেন্ডদের বয়ফ্রেন্ড। তাদেরও কিছু করার নেই, মেয়েদের বার্থডে বলে কথা। ভাই আপনারা কাদের বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে? না মানে এখানে যেসব ছেলে আছে সবাই তো কারো না কারো বয়ফ্রেন্ড, তাই না? সবাই হলেও আমি না। আরে রেগে যাচ্ছিস কেন? ছেলেটা তো ভালো করেই কথা বলছে। তাহলে তুই নিজেই কথা বল। ভাই, ওর আসলে মাথায় সমস্যা। ও, আপনার নাম জানতে পারি? নিলয়। আপনার? শুভ। আপনি কি সুমুর ফ্রেন্ড? ফ্রেন্ড বলতে আমি ওর সিনিয়র। তাহলে তো অনেক ভালো সম্পর্ক, কারণ ওর ক্লাসমেট এবং আমাদের ছাড়া কাউকে এখনো বলেনি। আমাকেও বলেনি। বিনা দাওয়াতে চলে আসছেন? আসি নাই, ওরা নিজেরাই একা। আর কিছু বলার আগেই জান্নাত আমাকে নিয়ে ওদের কাছে গেল। লক্ষ্য করলাম এখন কেক কাটার পালা। সবাই বার্থডে উইশ করার পাশাপাশি সুমু কেক কাটলো। প্রথমে ওর ফ্রেন্ডদেরকে খাইয়ে দিল। যখন আমাকে দিবে তখন জান্নাতের দিকে দেখলাম। জান্নাত হাসি দিয়ে খাবারের জন্য সম্মতি জানানোর পর খেয়ে নিলাম। তখন রাফি বলে উঠল, আমি কি দোষ করেছি? তুই দোষ করবি কেন? নিলয়কে দিলি কিন্তু আমাকে দিলি না। তোকে তো অবশ্যই দিবে, আগে ওকে তো খাওয়াতে হবে তাই না? এদিকে এসো। আমাদের দিকে আসার পর সুমু রাফিকে খাইয়ে দিল। তখন শুভ ছেলেটার দিকে লক্ষ্য করে দেখলাম ছেলেটা বেশ অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। জান, আমি একটু আসছি। কোথায় যাবা? ওই যে ওই ছেলেটার কাছে। ঠিক আছে। জান্নাতের থেকে এসে আবার শুভের কাছে আসলাম। জান্নাত আপু বয়ফ্রেন্ড তাহলে আপনি? তাই তো বলি, অন্য কাউকে তো এখানে আর আসতে দেবে না। এই বাসাটাই আমার। মানে?
মানে হলো ওরা বার্থডে পালন করার দায়িত্ব আমাদের দুজনকে দিছিল, আর আমার বোনটা আমাদের বাসাতেই আয়োজন করতে বলে। এদিকে আমিও রাজি হয়ে যাই। ও, আপনি এখানে রাত্রির সাথে আসছি। রাত্রিও বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে? ঘুরতে আর পারলাম কই ভাই, অন্যরা ঘুরলেও ওদের নাকি ঘুরতে ভালো লাগে না। আর জান্নাতাপুর কিছু একটা হওয়ার পর থেকে তো আমার সাথে ঠিকঠাক ভাবে কথাই বলে না। এখন থেকে বলবে। ভাই চলেন কোথাও থেকে ঘুরে আসি। আমি যেতে পারবো না ভাই। কেন? অনেক সমস্যা, অন্য একদিন বলবো। ঠিক আছে। দুজন কথা বলছি তখন জান্নাত প্লেটে কিছু খাবার নিয়ে এসে শুভকে দিল। আমারটা কোথায়? তুমি পরে, আগে সবাইকে দেয়। হেল্প লাগবে? আমরা পারবো, তুমি কথা বলো। ওকে, কতদিনের রিলেশন আপনাদের? 1.5 বছর হবে হয়তো। আর আপনাদের? ক্লাস 10 থেকে শুরু হয়েছে। ভাই মিথ্যা বলছেন আপনি। বিশ্বাস না করলে ওর থেকে শুনেন। কখনো মনে হয়নি এই রিলেশন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। অনেকবার ব্রেকআপ হয়েছে আমাদের, তবু দুজন এখন একসাথে আছি। অনেক ভাগ্যবান। আমার মতো মেয়ে পেয়েছে তাই। আপনি ওনার মতো ছেলে পেয়েছেন। আমরা এমনই। এখন রুমে চলেন। শুভ ভাইয়ের সাথে কথা বলছি তো। রাত্রি কথা বলবে এখন। ভাই তাহলে আমরা গেলাম। আচ্ছা ভাই, তবে কথা বলে অনেক ভালো লাগলো। আমারও। শুভকে ওখানে রেখে দুজন রুমে এসে খাটের উপর দুজন সামনাসামনি বসলাম। জান্নাতের হাতে থাকা খাবারের প্লেটটা আমাদের মাঝে রেখে জান্নাত খাবারে হাত দিল। প্লেট কেন? খাবো তাই। তাহলে একটা কেন? তো কয়টা হবে? সেখানে তো সবাইকে একটা করে দিচ্ছিলে, তাহলে আমাদের দুজনের একটা কিসের জন্য? আমি ইচ্ছা করেই এনেছি, দুজনে এক প্লেটে খাবো। সেটা কেন? তুই খাবি কিনা তাই বল, না গেলে প্লেট বাইরে রেখে দেব। আরে রাগ করছো কেন? তো কি করব, জানিস না কেন এক প্লেটে খাবার আনছি? না বললে জানবো কি করে? এক প্লেটে খাবার খেলে বরকত হয়। সেটা তো বিয়ের পরে হয়। তাহলে চল বিয়ে করব। করবি না আমাকে বিয়ে? বিয়ে তো অবশ্যই করব। তাহলে কথা বাদ দিয়ে খা, আর কিছুদিন পর আমার বাসায় যাবি বিয়ের কথা বলার জন্য। আব্বুকে কিছু বলার দরকার নেই, যা বলার আম্মুকে বলবি সব। আচ্ছা। এখন হা কর। জান্নাত নিজে খাওয়ার পাশাপাশি আমাকেও খাইয়ে দিতে লাগলো। যদিও আগে অনেকবার খাইয়ে দিয়েছে, তবে আজকের খাওয়াটা এক অন্যরকম অনুভূতিতে ভরপুর ছিল। খাওয়া শেষ করে জান্নাতের কোলে বেশ কিছু সময় মাথায় রেখে কথা বললাম। জান্নাতের বাসায় গিয়ে কি বলবো সেটা বলার সাথেই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তবে বাইরে থেকে রাফির ডাক শুনে দুজন বাইরে বের হয়ে আসলাম। এখন সবাইকে বিদায় দেওয়ার পালা। জান্নাত, রাত্রি এবং সুমু মিলে ওদের অন্য সব ফ্রেন্ডসদের বিদায় দিয়ে সুমু, রাত্রিও চলে গেল। জান্নাতের কপালে একটা চুমু এঁকে দিয়ে রাফির সাথে জান্নাত এবং সাদিয়া চলে গেল। দুজনের ভালোবাসাতে খুব সুন্দর করে চলে যাচ্ছিল দিনগুলো। অনেকটা সময় তো বসে আছো, এবার অন্তত কিছু একটা বলো। আগে আপনার মেয়ে আসুক তারপর। আরে পাগল ছেলে, আমাকে বললে কি সমস্যা হবে? আপনাকে বিশ্বাস পাই না। হা হা হা, আগের ব্যবহার ভুলে যাও। সেসব জীবন আর নতুন করে ফিরে পেতে চায় না, এবার যেতেও চায় না। সেটা তো ভালোই। আচ্ছা না বললে সমস্যা নেই, তোমার বিষয়ে কিছু বলো। আমাকে নতুন করে কি চিনবেন? সেই ছোট্টবেলা থেকে দেখে আসছেন। আমার থেকে আপনি আমার খবর ভালো জানেন। ভাইজান কোথায় থাকে এখন? ওনার সাথে তো দেখাই হয় না। জান্নাত অবশ্য একদিন বলেছিল কোথায় নাকি গেছে, সেখান থেকে কি ফিরে আসেনি। এখানে আসবেন আর? কেন? জায়গা কেনা হয়েছে, সেখানে এখন বাসার কাজ চলছে। কোথায় জায়গা কিনেছে? আপনি জেনে কি করবেন? বললে সমস্যা কি? আপনার মেয়েকে নিয়ে পালালে কেউ যেন কোনো প্রকার খোঁজ না পায়। তাই নাকি? সাহস অনেক হয়েছে। আন্টিকে আসবে না? সেটা আমি কি করে বলবো? কেমন স্বামী আপনি? হা হা, তুমি আসলে ভালোবাসার মানে সম্পর্কে এখনো তেমন কিছু জানো না। আপনি তো বিদ্যাসাগর, তাই আপনি সব জানেন। তুমি আমাকে কি ভাবো জানি না, তবে আমি আমার জীবনের মাঝে দিনগুলো অনেক খারাপভাবে পাশ করেছি। আর যখন আমার আর রুহির বিয়ে হয় তখন আমার অনেক আনন্দ করতাম, আর রুহি অনেক ঘুরতে ভালোবাসতো। আমি যখন ব্যস্ত থাকতাম তখন ওকে নিয়ে বের হতে পারতাম না, কিন্তু রুহি নিজের ইচ্ছা মতো ঘুরতে বের হতো। কোথায় কখন যাবে
সবটা আমাকে বলতো, কিন্তু এতদিন আমি নিজেই এসব বলতে বারণ করে দিই। আমি চাই ও ওর মতো জীবনটা উপভোগ করুক। খাঁচার বন্দি করা পাখির মতো আমার সহধর্মিণীকে কখনো চাইতাম না। রুহি নিজেও তখন মুক্ত পাখি হয়ে চলাফেরা করতে শুরু করলো। এইটুকু কথা বলার পর একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে এসব জানার জন্য আমার আগ্রহটা যেন কয়েকগুণ বেড়ে গেল। তারপর যখন আমাদের পরিবারে জান্নাতের আগমন হয় তখন আমি অনেক বেশি খুশি ছিলাম। জান্নাত বড় হবার সাথে সাথে আমাদের ভালোবাসা কয়েক গুণ বেড়ে যাচ্ছিল। মা মেয়ে যখন যেখানে যেতে চাইতো সেখানে যেতাম, যখন কিছু আবদার করতো সেটাই পালন করতাম। তবে সময়ের সাথে সাথে আমি নিজেই পাল্টে যেতে শুরু করি। নিজেকে পলিটিক্সের মাঝে জড়িয়ে নেওয়ার পরপর আমাদের জীবনের সেই সুখটা হারিয়ে যেতে শুরু করলো। মানুষজন অনেকে অনেক কথা বলতো, যেটা তখন আমার মাথায় একদম সহ্য হতো না। ঠিক তখন থেকেই রুহির উপর অত্যাচার শুরু হয়। তবে এখন আমি বুঝতে পারছি রুহি ছাড়া আমার জীবন কিছুই ছিল না। আমার মায়ের পর যদি অন্য কেউ আমার পাশ থেকে শক্তি জুগিয়ে থাকে সেটা একমাত্র আমার স্ত্রী রুহি। আমার কপালে কি আছে কে জানে, দুজন কথা বলছি তখন আন্টির আওয়াজ ভেসে আসলো। আমাদের নিয়ে কথা হচ্ছে? তোমার আমার আগের কথা। ও, তোমাদের সাথে নাকি নিলয়ের কথা আছে, ফ্রেশ হয়ে এসে শুনো। এখনই শুনি। কিছু বলছো? না। গুড বর। বলো। আমি সেটা বলেছিলাম। সেটা আম্মু। কি কথা? তোমাকে আমি আলাদা বলবো। এখন বললে কি হবে? পাখিকে ধমক দিতে নেই। এটাকে ধমক বলে নাকি? যেটাই হোক, বাট নো জোর করা। আমি তোর থেকে জানতে চাই কি? আমাকে কি বলতে চাস সেটা। আন্টির কথা শুনে বুকের মধ্যে একটু সাহস জুগিয়ে বললাম, জানি না আন্টি তুমি আমার কথাটা কিভাবে নিবে, তবে বিশ্বাস করো আমি আর জান্নাতকে ছেড়ে কষ্টে থাকতে চাই না। এতদিনে খুব ভালো করে বুঝতে পেরেছি জান্নাত আমার কতটা আপন ছিল। ওকে ছাড়া আমি কতটা নিঃস্ব সেটাও হাড়ে হাড়ে টের পেয়েছি। নতুন কোনো ঝামেলাতে জড়াতে চাই না। আমি আসলে জান্নাতকে বিয়ে করতে চাই। আমি জান্নাতের দায়িত্ব নিতে চাই। বুঝলাম, কিন্তু দায়িত্ব নিতে চাইলেই কি নেওয়া হয়ে যায়? জীবনে কি করবে আর ওকেই বা কি খাওয়াবে? কিছু সময় আগে আঙ্কেলের কথা শুনে বুঝতে পারছিলাম সবার আগে ভরসা পাওয়াটা বেশি জরুরি। জান্নাত যদি আমার প্রতি বিশ্বাস এবং ভরসা করতে পারে তাহলে কঠিন রাস্তাটাও সহজেই পার করা যাবে। বুঝলাম, কিন্তু বিয়ের আগে একটা আবেগ থাকে, তবে সেটা বিয়ের পর পুরোপুরি সেই আবেগটা হারিয়ে যায়। কি এমন করতে হবে যেটা করলে আপনি বিশ্বাস করবেন আপনার মেয়েকে আমি খুশি রাখতে পারবো? আমি যদি বলে দেই তাহলে সেটা লুকিয়ে রেখে লাভ কি হচ্ছিল? হঠাৎ আন্টির এমন কথা শুনে বেশ অবাক হয়ে যাচ্ছিলাম। তবে স্বাভাবিকভাবে বলতে লাগলাম, জান্নাতের জায়গাতে অন্য কোনো প্রকার সেকেন্ড চয়েস রাখতে পারবো না। প্রথম প্রথম সবাই এটাই বলে, তবে তোর সাথে আমার মেয়ে বিয়ে দেব ঠিক আছে, তবে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? পড়াশোনা শেষ না হওয়া অবধি দুজনের কোনো প্রকার যোগাযোগ করা যাবে না। দুজন একদম আলাদা থাকবি। আম্মু, তুই যেটা বলেছিলি সেটাই তো বললাম। তোমাকে বলিনি যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য? দেখ নিলয়, তুই যেমন মাহির ভালোর জন্য রাফির পড়াশোনা শেষ অবধি অপেক্ষা করার জন্য একটা কন্ডিশন দিচ্ছিস, তেমনও আমিও আমার মেয়ের জন্য এইটুকু করতে হবেই, তাই না? এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি নিলয়ের সাথে কথা বলছি। কথাটা তো আমাকে নিয়েই বলছো। নিলয়ের কি মতামত? ও রাজি না। সেটা ওর থেকেই আমি জানতে চাইছি। নিলয় বল। নিলয়, হুম? তুই একটা বাল, কন্ডিশন মানিস না। তুই এখন বল, তুই এই কন্ডিশন কখনো মানবি না। কিছু সময় ভাবার পর বেশ বুঝতে পারছিলাম সবাই মাহির উপর পড়ে আছে। তবে আমি চাই না মাহির জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হোক। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? নিলয়, আমি কথা বলছি তো, তাই না? তোর যা ইচ্ছা কর, তোকে কিছুই বলবো না। আমি শুধু তোকে চাই। আমি আপনার কথাই রাজি আন্টি। মানে? তুই শিওর? হ্যাঁ, আমি শিওর। জান্নাতের সাথে কোনো প্রকার কোনো কিছু দিয়েই যোগাযোগ করা যাবে না। তবে যদি হঠাৎ সামনাসামনি দেখা হয় তখনকার ব্যাপার আলাদা। আমি তোমাকে কি বলেছিলাম আর তুমি এখন আমার কি করলা? যেটা বললাম সেটাই থাকবে। নিলয়, আমি সরি। তোর সাথে আমি এটা নিয়ে আলাদা করে কথা বলবো। তুই নিজেই তো মাহির ব্যাপারে সবাইকে বলছিস,
এখন আর কি করব? আম্মু, তুমি এসব মজা করছো তাই না? না, আমি সিরিয়াস। বিয়ের পরও কিন্তু পড়া যায়। কিন্তু তখন আর এখনকার মতো করে পড়া হবে না। দুজনেই কষ্ট পাবে। নিজেদের সুখের জন্য যদি এইটুকু করতে না পারে, তাহলে সারা জীবন সুখে কিভাবে থাকবে? ওনাদের কথা শুনে আর লাভ নেই আমার। উঠে বাসার বাইরে চলে আসতেই পেছন থেকে জান্নাত জড়িয়ে ধরলো। আমি সরি, জানি না আম্মুর কি হয়েছে। সারাটা রাস্তা বলেছি আমি তোকে ছাড়া থাকতে পারবো না, তবু কেন এমন করছে জানি না। আমি এখনই তোর সাথে চলে যাব। বাসায় যা, গিয়ে ওনাদের সময় দে। তুই আমাকে ভালোবাসিস না? বুঝতে পেরেছি আমি, তুই আসলে একটা ভীতু। আমি ভীত তাই না? তোর আম্মুকে আমার ফ্যামিলির কথা কে বলছে? আর বিয়ের জন্য প্রস্তাব কে নিয়ে গেছে তোর বাসায়? তোর আমি কোনো কথার অবাধ্য হয়েছি বলতো? তুই যেটা যখন বলছিস সেটাই করেছি, কিন্তু তুই আমার একটা কথাও শুনিসনি। তুই আমার একটা কথাও শুনিস? আমার কথা শুনে তুই কি করবি? তুই তো নিজেই সব কিছু। তোর আম্মু কি বললো? তোকে বিয়ে করার জন্য দুজনে পড়াশোনা শেষ করতে হবে। কিন্তু এখন আমি তোকে বলছি, তোর আম্মু যতদিন না অবধি তোর হাত আমার হাতে তুলে দিবে, ততদিন এই ভালোবাসার সম্পর্ক নিয়ে তোর সামনে যাব না। কথাগুলো বলে সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। তবে আজ রাগ হচ্ছে অনেক। বাসায় ঢুকে প্রথমেই মাহিকে ডাকলাম। মাহি, একটু বাইরে আয়। বল। তুই রাফিকে ভালোবাসিস? যেটা সত্যি সেটা বল। জানি না ওকে ভালোবাসি কিনা, তবে ওর সাথে এখন অনেক ভালো বন্ধুত্ব হয়েছে। তবে রাফি নিজে অনেকবার ভালোবাসি বললেও আমি ভেবেছি মজা করে বলছে। ঠিক আছে। কিছু হয়েছে? না, তেমন কিছু না। জান্নাতুপুর বাসা থেকে কি বললো? দিবে না। ও, মন খারাপ করিস না, দেখি সব ঠিক হয়ে যাবে। চা খাবি? থাক, এখন এসব করা লাগবে না। আরে সমস্যা নেই। মাহি রান্নাঘরে গিয়ে দুজনের জন্য দুটো চা বানিয়ে এনে বসলো। থ্যাঙ্কস কুত্তি। কুত্তা? আচ্ছা, একটা কথা বলি। আমাকে কিছু বলার জন্য পারমিশন লাগবে নাকি? ওকে, চল বাসা থেকে ঘুরে আসি। কেন? বাসায় কথা মনে পড়ছে। মাসখানেক হলো কাউকেই দেখি না। যাবি কবে? তোর ইচ্ছা, তবে তাড়াতাড়ি। ঠিক আছে, আগামীকাল কলেজ শেষ করে কাল রাতেই রওনা দেব। না না, এই শীতের মধ্যে রাতে আমি যাব না, পরশুদিন যাব একদম। ঠিক আছে। পরের দিন কলেজ মাঠে বসে আছি, তখন বন্ধুরা আসলো। কি অবস্থা? এই তো ভালো। কিছু হয়েছে নাকি? কি হবে? জান্নাতকে দেখলাম বাসায় চিলাচিলি করতে, নাকি হয়তো কলেজে আসছে। ও, দেখা হয়নি? এখনো হয়নি। কি অবস্থা? এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? আমার মন ঠিকই আছে। দেখো, আমি বাসায় সব মানিয়ে নিব, তবু প্লিজ তুমি এমন করে থেকো না। তোমাকে এমন দেখলে আমার ভালো লাগে না। আমি এমনই ছিলাম, এখনো আছি। ভালো, চলো আজ ঘুরতে যাব। কেন? আমাদের ঘুরতে যাওয়া বারণ নাকি? আমরাই কেন ঘুরতে যাব? তুমি আমার বয়ফ্রেন্ড তাই। আমি গতকাল কি বলেছি? ভুলে যেও না সেই সব কথা। কালকের কথা ভুলতে বলে তোকে সহ ভুলে যাব। তোমার আর কোনো কথা না বলে জান্নাত রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেলে আমিও বসে না থেকে ক্লাসে আসলাম। যথারীতি সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রাতের বেলা কয়েকটা ড্রেস প্যাক করছি, তখন মাহি এসে আমাকে হেল্প করতে লাগলো। তুই তোরগুলো ঠিক কর। আমারগুলো হয়ে গেছে। থাকবি কয়দিন? যতদিন ইচ্ছা করে। যদি এখানে আসতে ইচ্ছা না করে? ইচ্ছা না থাকলেও এই বছর তো পার করতেই হবে। এক্সাম দিয়ে যেখানে সেখানে ভর্তি হওয়া যাবে। মাথায় সবসময় উল্টাপাল্টা কথা। দুজন কথা বলার পাশাপাশি আমার ড্রেসগুলো প্যাক করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোর হতেই দুজন ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা দিলাম। খালাম্মার বাসায় এসে সবার সাথে কথা বলছি, তখন খালুজান এসে বলল, তোমাকে আজ যেতে বলছে। তুমি কি বলছো? হ্যাঁ, বলছি আপনার মেয়ের ইচ্ছা। কল দিয়ে বলো যেতে পারবে না। যাবি না কেন? এমনি ভালো লাগছে না। দেখ, আমাদের জন্য তুই সবার কাছে খারাপ হোস না, তুই গিয়ে দেখা করে আয়। কিন্তু আপু, তুই না গেলে আমি কেন? তোকে যেতে বলছে, তুই যাবি। নিলয় আর নীলুকে সাথে করে নিয়ে যাই। যেতে চাই, নিয়ে যাস। আমি কোথাও যেতে পারবো না। কেন? আমার সাথে থাকলে কিছুই হবে না। তবে আমি যাব না ওখানে।
কেন যাবি না? সেটা আমার ইচ্ছা। তুই যাবি, এটাই ফাইনাল। তোমাদের মাঝে গিয়ে আমি কি করব? বসে থাকবি। দূর। যা, রেডি হয়ে নে। কিছু না বলে রুমে এসে অর্ধ শুয়ে থেকে ফোন চালাতে লাগলাম। এই বাসায় গতকাল এসেছি দুজন। কাল অনেক ক্লান্ত থাকায় আপনাদের বলতে পারিনি কি কি করেছি। তবে কাল তেমন কিছু করা হয়নি। জার্নি করে এসে সারাদিন ঘুমাইছি, ফোন গোতাগুতি করছি। এমন সময় জান্নাতের কল আসলো। কলটা রিসিভ করার পর ওপাশ থেকে বলল, কই আছিস তুই? তুই জেনে কি করবি? আমি জেনে কি করব মানে? সেটা আমি কি করে জানবো? দেখ নিলয়, মাথা গরম করবি না। গরম তুই আর তোর ফ্যামিলি। আমার মাথাকে করছিস সবগুলো পাগলের দল। আমাকে যা বলার বল, কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে কিচ্ছু বলবি না। বললে কি করবি? তুই কোথায় এখন সেটা বল। খালাম্মার বাসায়। সেটা কোথায়? বলবো না। মেজাজ খারাপ করিস না। মেজাজ খারাপ তোরা আমার করছিস। দেখ, মাত্র আম্মুর সাথে কিন্তু ঝগড়া করে তোকে কল দিচ্ছি, আর তুই এইসব কথা বলে আমাকে রাগালে কি করব নিজেও জানি না, বলে দিলাম। খালাম্মার বাইরে থেকে ডাক শুনে বললাম, আসছি, দাঁড়াও। কে? বাই। কেন? কাজ আছে। জান্নাতকে কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিয়ে রুমের বাইরে আসলাম। তুই তো এখনো রেডি হোস নাই। এমনি যাব, এভাবে নিয়ে গেলে নিয়ে যাও, তা না হলে যাব না। তোর রেডি হওয়া লাগবে না। নীলু রেডি? আপা তাহলে আমরা গেলাম। সাবধানে যাস। আর মাহি যাবি না? একজন আসবে খালাম্মা। ও যাবে নাকি আমি রুমে যাব? চল চল। এবার আমরা বাসা থেকে বের হলাম। বাসার বাইরে এসে একটা সিএনজি নিয়ে রওনা দিলাম। খালাম্মার বাসা থেকে নানুর বাসা খুব একটা দূরে না। খালাম্মার বাসা থেকে পূর্ব দিকে 10 কিলোমিটার যেতে হয়। গাড়িতে উঠে মাথায় হাজারটা কথা ঘুরপাক খেলেও কিছু বলতে পারলাম না। সে যাই হোক, বসে থেকে সবাই আড্ডা দিতে দিতে চলে আসলাম। সামনে বিশাল একটা বাড়ি। ছোটবেলাতে অনেক যাওয়া আসা করলেও অনেকদিন হলো সবাইকে ভুলে গিয়ে দূরে আছি। খালাম্মার সাথে বাসার ভিতরে গিয়ে দেখলাম বেশ কিছু লোকজন বসে আছে। তবে এদের মাঝে খুব কম কয়েকজনকে চিনলেও তারা কেউ আমাকে চিনতে পারছিল না। বাসায় যাওয়ার অল্প কিছু সময় পরেই মামি এসে আমাদের রুমে নিয়ে গেল। ওদের নিয়ে আসতে গেলে কেন? এখানে আমার আসার যতটা অধিকার আছে ঠিক ততটাই ওদের আছে। সেটা বলছি না, আমি বলতে চাইছি ওদের দেখে যদি বাবা কিংবা আপনার ভাই কিছু বলে। আজ আমিও সেটার হিসাব নেওয়ার জন্যই এখানে আসছি। আমার উপর দিয়ে কিছু বলার দরকার নেই। আর রুমে না থেকে আমরা এবার রুম থেকে বের হয়ে দাঁড়াতেই নানুর সাথে দেখা। আমাদের দেখে তাকিয়ে থাকার পর খালাম্মাকে বলল, কেমন আছিস মা? ভালো। তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা ভালো নেই। আপনার তো ভালো থাকার কথা। কিভাবে ভালো থাকবো বল? একটা মেয়েকে নিজের থেকে আলাদা করে দিচ্ছেন, ওখানে একটা পরিবারের সুখটা খুব ভালো করে নষ্ট করতে চেয়েছেন। যদিও আপনি কিছুই করতে পারেননি, তবে শুধুমাত্র একটা সরল মেয়ের মন ভাঙা ছাড়া কিছুই করতে পারেননি। কে তুমি? বাবা, ওরা দুজন। কি আসে যাই আমরা কারা? এখন তো আর সম্পর্ক নেই, তাই জেনেও কোনো লাভ হবে না হয়তো। নীলু, সরি ভাইয়া। এসব সবার মাঝে বলা ঠিক হবে না। আমার সাথে আমার রুমে আসো। এবার আমরা সবাই ওনার সাথে একটা রুমে যেতে লাগলাম। তবে আমি নীলুকে দেখে বেশ অবাক হচ্ছি। যে মেয়েটা বড়দের সাথে কথা বলতে ভয় পায়, আজ সেই কিনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সবটাই ওনার ভুল ছিল। একটা রুমে এসে বসার পর লক্ষ্য করলাম রুমটাতে অনেকের ছবি আছে। আরও একটু ভালো করে লক্ষ্য করতে দেখতে পেলাম আম্মুর অনেক পুরাতন ছবি। যে মেয়ের সাথে সম্পর্ক শেষ করে দিতে তখন কিছুই হয়নি, তাহলে আজ এখন তার ছবি সারা রুমে রেখে কী লাভ? উঠে গিয়ে ছবির কাছে গেলাম। খুব ভালো করে বোঝা যাচ্ছে আম্মুর ছবি কোনগুলো। ছবিগুলো যেন নষ্ট না হয়। কেন? আমি বলছি তাই। এই মানুষটা কে? ওকে, এবার ছবিগুলো খুলতে শুরু করলাম। নানু আমার কাছে উঠে আসার আগেই আম্মুর থাকা সব ছবি খুলে হাতে নেওয়ার পরেই নানু আমার শার্ট ধরে পেছনে টান দিল। ছবিগুলো আমার কাছে দে। কি করবেন ছবি নিয়ে? আমার যেটা ইচ্ছা সেটা করব। না বললে আমিও দেব না। মাথা গরম করিস না আমার, দে বলছি। উনি কি হয় আপনার? কেউ হয় না, এখন তুই ছবি দে। ভুল করলে রামজাদ চৌধুরী। এইটুকু বলার পরেই ছবিগুলো টান দিয়ে ছিঁড়ে ফেললাম। খালাম্মা মামি দুজনে আমার দিকে এক ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে। হয়তো ওনারা ভূত দেখছে।
হঠাৎ করে গালে দুটো থাপ্পড় পড়তে নানুর দিকে দেখলাম। তোকে এসব করার সাহস কে দিয়েছে? সাহস লাগে নাকি? আর আমি যে মানুষটার ছেলে, তার থেকে ডিএনএ এর মাধ্যমে সাহস পেয়েছি। কে তুই? আমি কেউ না, তবে আপনি যার ছবির জন্য আমাকে মারলেন, আমি ওনার ছেলে। আপনার আমার সম্পর্ক কিছুই না, তবে রচয়িতার সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক। কি বলছিস এসব? বাবা, ওরা দুজন আপুর ছেলে মেয়ে। তোরা আমার নাতি নাতনি? সেটা একদমই বলিনি। আমরা দুজন এখানে শুধুমাত্র খালাম্মার জোর করার জন্য এসেছি। কিন্তু সত্যি বলতে আপনার সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক নেই। আমরা আপনাকে সম্মানও করি না। এবার নানু পুরো থমকে গেল, বুঝতে পারছে না কি করবে। চেয়ারে গিয়ে বসতেই মামিকে ধরতে গেল। হ্যাঁ, আমি ঠিক আছি বোমা। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে বুঝতে পারিনি ওদের এখানে আনলে এমন হবে। ভুলটা তো আমারই, ওদের কোনো প্রকার কোনো দোষ নেই। মা কেমন আছে তোদের? আপনি জেনে কি করবেন? আমি ওর বাবা, এইটুকু তো জানতেই পারি। একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ। কেন সব সম্পর্ক নষ্ট করে দিয়েছিলেন? বলতে ইচ্ছা না করলে কোনো দরকার নেই আমাদের কথা শোনার। আমরা যেমন ছিলাম তেমনই থাকবো, উঠে চলে যাব। তখন বলতে শুরু করলো, তোর দাদু আর আমি ছিলাম ছোটবেলার বন্ধু। দুজনে মিলেই একটা ব্যবসা দাঁড় করায়। প্রথম প্রথম লাভ হলেও মাঝখানে এসে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমি নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমার ভাগের টাকা তোর দাদুর কাছে চাই। তবে তোর দাদু নিজেই তখন লোন তুলে সব টাকা শেষ করে ফেলেছে। কিন্তু আমার রাগ আর অভিমানের জন্য সামান্য ব্যাপারটাকে অনেক বড় করে তুলে। তোর বাবা ছিল একমাত্র ছেলে। তোর বাবার কাছে টাকা চাইলো, সে সরাসরি টাকা দিতে না করে দেয়। তখন আমার মাথা অনেক বেশি রাগ উঠে গেছিল। আমার মেয়েকে সেই পরিবার থেকে এই বাসায় নিয়ে আসি। তখন আমার মেয়ে তো জানতো না যে আমি ওকে কেন এই বাসায় নিয়ে এসেছি। কিন্তু যখন সব জানতে পারে তখনই চলে যেতে চাই। তবে আমি কোনোভাবেই আমার মেয়েকে যেতে দিতে চাইনি। তবে আমি ওকে ধরে রাখতেও পারিনি, পালিয়ে গেছিল এই বাসা থেকে। তখন অনেক ছোট ছিলি তুই। আর আমি রচয়িতাকে কখনো তাড়িয়ে দেয়নি, ও নিজের ইচ্ছাতে চলে গেছে। যখন একটা পরিবারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, তখন কি সেই ছোট আমিটার কথা মনে পড়েনি? যদি আপনি আপনার মেয়েকে নিয়ে আসতেন, ওদিক থেকে আমার আব্বু যদি আরেকটা বিয়ে করতো, তখন আমার কি হতো? অবশ্য এই দেশে তো লক্ষ লক্ষ ছেলে মেয়ে টুকাই হয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি আপনাদের মাঝে একটু দয়া বেঁচে থাকতো, তাহলে হয়তো এতিমখানা কিংবা অন্য কোথাও রেখে আসতেন। আর সমাজের সবাই আমাকে দেখে বলতো, এত বড় মানুষদের নাতি হয়েও অনাথ আশ্রমে থেকে জীবন পার করছে। সে যাই হোক, অনেক কথা বলেছি, কিছু মনে করলে ক্ষমা করবেন। খালাম্মা, এখন চলো। খালাম্মাকে সাথে নিয়ে আসতে যাব। তখন নানু খালাম্মাকে বলল, তোর সাথে আমাকে নিয়ে যাবি মা? আমার ওখানে যাবে? হ্যাঁ। ওখানে গিয়েও আমার মাকে বের করে দেওয়ার জন্য? নিবি আমাকে? নিব না কেন, অবশ্যই নিব। খালাম্মা নানুর কাছে গিয়ে ধরে হাঁটতে শুরু করলো। অনেক বেশি রাগ হচ্ছিল, তবে কিছুই বলার নেই। রুম থেকে বের হওয়ার পর মামি বলল, বাবা, ওরা সবাই মাত্র এসেছে, এখন যদি চলে যান তাহলে কেমন দেখায় না? বৌমা ঠিক বলছে, তুই মা বিকেল অবধি এখানে থাক। যেতে তো বেশি সময় লাগবে না, সবাই বিকেলেই যাব। ঠিক আছে। কিসের ঠিক আছে? তুমি থাকো, আমি আর আমার বোন চলে গেলাম। তুইও থাকবি এখানে? খালাম্মা, বলছি না আমি। দূর, তোমার সাথে কোথাও আসবো না। দেখা যাবে। এখন দোতলায় গিয়ে ওই রুমটাতে যা, ওখানে কাজল আছে। দাঁড়িয়ে না থেকে আমরা দুজন রুমটার সামনে গিয়ে নক করলাম। কে? আমরা আপু। ভিতরে আয় নীলু। কি করো? এই তো একটু কাজ করছিলাম। কি রে, তুইও দেখছি আসছিস। তুই কবে আসছিস? গতকাল। এখানে কি মনে করে? খালাম্মা নিয়ে আসছে। দাদু কি বলল? আমাদের সাথে বিকেলে যাবে। ছোট ফুপুর বাসায়? নীল, উপরে বস, আমাকেও নিয়ে যাস। তোকে নেয়ার কি আছে? দাদু যাচ্ছে, তা আমিও যাব। তোর বুড়া দাদুর মাথায় কি চলেছে কে জানে। না রে, বড় ফুপুকে অনেক ভালোবাসে। ভালোবাসলে এতদিনে খোঁজ নিতে। সবার সাথে কথা না বললেও কাজলের সাথে আড্ডা দিয়ে দিন পার করতে চাচ্ছিলাম। বিকেল হতে বাসা থেকে বের হওয়ার পর ওনাদের একটা গাড়িতে উঠতে বললেন। গাড়ি করে যাবার কোনো ইচ্ছা আমার নেই। আপনারা গাড়ি করে যান, আমরা দুজন অন্যভাবে চলে যাব। আমার অবস্থাটা একটু দেখ। আপনি গাড়ি করে যান। তুই বুঝা ওদের।
নীলু, তুই কি আমার কথা শুনবি না? প্লিজ জোর করো না, তোমরা যাও, আমি ভাই আর কাজল আপু অন্যভাবে আসি। বাবা, ওরা আসবে, তুমি গাড়িতে উঠো। আর কিছু না বলে গাড়িতে উঠে ওনারা চলে গেল। আমরা একটু অপেক্ষা করার পর একটা সিএনজি নিয়ে রওনা দিলাম। বাসায় এসে দেখলাম ওনারা আগে থেকেই আসছেন, তবে লক্ষ্য করলাম একটা গাড়ি ওখানে ছিল, তবে সেখান থেকে চলে গেল। হয়তো খালুজানের সাথে কথা বলতে আসছিল। সে যাই হোক, বাসার ভিতরে গিয়ে দেখলাম আব্বু আম্মুর সাথে নানু কথা বলছে। সেদিকে না দেখে সোজা রুমে চলে আসলাম। শার্ট খুলে ফ্রেশ হতে যাব, তখনই দেখলাম জান্নাত। তুই এখানে কেন? কি হয়েছে? কিছু না, তুই এখানে আসলি কিভাবে? কে ঠিকানা দিচ্ছে? কেন কেন বলবো? বের হ বাসা থেকে। যাব না। তোকে তো আমি কুত্তিটার চুল ধরে রুমের বাইরে টানতে টানতে আনার পর আম্মু বলল, কি হচ্ছে? ও এখানে কেন? আমার যেখানে খুশি সেখানে থাকবো। তোর আম্মু কি বলছে মনে নাই? ঠিকই তো বলছে, একটা বেকার ছেলের সাথে ওর মা কেন? কোনো মা নিজের মেয়ের বিয়ে দিবে না। বিয়ে করার জন্য মনে হয় আমি গেছিলাম। তো আমরা গেছিলাম। ও জোর করে যেতে বলছে। তুই ওর চুল ছাড়। যা করতি ছেড়ে দিলাম। শুয়োর শালা। তুই আমার কাছে আয় মা, আর তুই এখন রুমে যা। রুম থেকে এসে যেন ওকে না দেখি। ভাগ। আর দাঁড়িয়ে না থেকে বাথরুমে এসে গোসল করে নিলাম। গোসল শেষ করে রুমে এসে ড্রেস পরে বাইরে এসে সবার সাথে বসলাম। তুই এখানে কি করিস? দেখছিস না এখানে সব বড় মানুষ কথা বলছে? নিজের রুমে গিয়ে ঘুমা, যা ভাগ। রুম থেকে ফ্রেশ হয়ে বাইরে এসে বসতেই সবার সামনে কথাটা বলল। হয়তো নীলুকে বলছে, তাই নীলুর দিকে তাকিয়ে দেখতে যাব, তখন আবার বলল, তোকে বলছি, তুই আবার নীলুকে দেখছিস কেন? তোর চোখে আমাকে ছোট লাগে? শুধু আমার চোখ লাগবে কেন? সবাই তোকে ছোটই বলছে। এবার জান্নাতের কথা শুনে যেমন আমার রাগ হচ্ছিল, তেমনি অন্যদের হয়তো হাসি পাচ্ছিল। তবে সবার সামনে নিজেকে শান্ত করে বললাম, কার কাছে আমাকে ছোট লাগে? সবাই ছোট বলছে। কানের নিচে মারবো, যা এখান থেকে। দেখছি কত সাহস। আম্মু, ওকে যেতে বলবে নাকি আমি ওর 12টা বাজাবো? জান্নাত, চুপ থাক এখন। তুমি নিজেই তো বললা নিলয় পিচ্চি মানুষ, ভুলের সব ছবি ছিঁড়ে ফেলছে। হয়েছে, আর বলা লাগবে না। নিলয়, তুই প্লিজ ওর কথায় কান দিস না। ও, এখন আমি পিচ্ছি তাই না? এই বুড়োটার রাগ অভিমান দূর করিয়ে এখানে আনতে কিন্তু এই পিচ্ছি হেল্প করছে। আমি এখনো যথেষ্ট স্ট্রং আছি। সিরিয়াসলি? তোদের জন্য একটু ভাবও মারা যায় না? নানুর এমন কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। অনেকটা সময় পর নিজেদের হাসি থামিয়ে জান্নাত বলল, আমাদের বিয়ে দিয়ে দাও। কাদের বিয়ে? আমার আর নিলয়ের। তোদের বিয়ে কেন দেব? তো কাদের বিয়ে দিবে? তোর তো আমাকে বিয়ে করার কথা। নানু, বিয়ে করতে পারো, আমি আমার জন্য নতুন একটা খুঁজে নেব। বুইরাকে বিয়ে করার আমার একদম ইচ্ছা নাই, আর বিয়ে তোর আমাকে করতেই হবে। তোর বাসা থেকে জানে? না জানলে কি এখানে আসতে দিত? কাহিনী কি বলতো? সেসব অনেক কথা আব্বু, ওরা দুজন দুজনকে ভালোবাসে, এখন বলছে ওদের বিয়ে দিতে হবে। ঠিকই তো বলেছে, কিন্তু এখনো দুজন বেকার। কোথায় বেকার? দুলাভাইয়ের সাথে নিলয় অফিস যাবে, আর এখন তো সব সমস্যা শেষ হয়ে গেছে। বাবা গিয়ে মামলাটা তুলে নিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আব্বু, তোমার অফিস আছে? অনেক আগে থেকে। আমাদের বলনি কেন? তখন আসলে আমার জন্য আমি ওই অফিস এবং ওর নামে মামলা করেছিলাম। তবে এখন আর চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে গিয়েই আমি মামলা তুলে নিব। ওয়াও, তাহলে তো আমাদের বিয়ে পাক্কা হচ্ছে। মোটেও না, আগে পড়াশোনা শেষ হবে তারপর বিয়ে। কিন্তু আম্মু। জান্নাতকে থামিয়ে দিয়ে আম্মুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে যাব, তখনই আম্মু বলল, যেটা ভাবছিস সেটাই। বলল, তুমি আমাকে সরাসরি বল। তোকে বললে তোরা দুজন মারামারি শুরু করে দিতি। আমাকেও বলো কি নিয়ে কথা হচ্ছে। আম্মু নিজেই তোর আম্মুকে সব বলছে। কি বলছে? বাল, তোর মাথায় কি কোনো কথাই ঢোকে না? আগে পড়াশোনা শেষ করে যখন জব পাবো তখন আমাদের বিয়ে দিবে। সেটা তো আম্মুর কথা। তোর আম্মুকে এই কথা উনি বলছে? তুমিও আম্মু হলে আমার মেয়েটা মন খারাপ করছে। যাও, কারোর সাথে কথা নাই আমার। বসে না থেকে সেখান থেকে উঠে রুমে গেল। পাগল মেয়ে একটা।
বিয়ে দিয়ে দে, সমস্যা কি? পাগল, বিয়ে করে রাখবো কোথায়? তুই কিন্তু আমাকে পর করে দিচ্ছিস। দেখ বোন, তোকে পর মোটেও করছি না, কিন্তু মানুষজন অবশ্যই বলবে বিয়ে হচ্ছে, কিন্তু ছেলের এখনো বাসা নেই। আমার বাসায় বিয়ে হলে কেউ কিচ্ছু বলার সাহস পাবে না। সেটা ঠিক, কিন্তু বাবা পেছন থেকে সবাই কটু কথাই বলবে। আমার নিজের কোনো ভাই নেই। রূপকে আমি আমার নিজের ভাই মানি। আমি জানি এখানে আমরা সারা জীবন কাটিয়ে দিলেও রূপ আমাদের কিছুই বলবে না, কিন্তু সমাজের মানুষজন। কিন্তু পাগলিটাকে বোঝাবে কে? নিলয় আর নিলয়ের মা গেলেই হবে। তাহলে আমি একটা বাসার ব্যবস্থা করছি। সেটার কোনো দরকার নেই বাবা, আমাদের নতুন বাসার কাজ শুরু হয়েছে। আমাকে বললিও না। আগে এমন করে এসে কথা বলেছো? হয়েছে, আর অপমান করা লাগবে না। তবে রচয়িতা, তোর ছেলে মেয়ে একদম তোর মতোই হয়েছে। যাকে যেটা বলবে একদম মুখের ওপর বলবে। আর এখন উঠি রে মা। এখনই যাবে কেন? খাওয়া দাওয়া করে একেবারে যাও। বাসায় গিয়ে ওষুধ খাওয়াতে হবে। তোদের অনুপস্থিতিতে এই মেয়েটাই কিন্তু সব যত্ন নিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিয়ে ছোট করছো আপু? উনি তো আমারও বাবা, তাই না? আচ্ছা এখন উঠি। কাল তোরা না, কাল না পরশুদিন তোরা সবাই বাসায় আমার যাবি। ধুমধাম করে তোদের বরণ করব। আচ্ছা বাবা, যাব। তুমি যাবে তো? অবশ্যই যাব বাবা। তোদের ছেড়ে থাকতে অনেক কষ্ট হতো। বারবার সবাই ডাকলেও কারো কথা না শুনে রুমে চলে গেল। নানু আর কথা বলতে পারছিল না, চোখে জল ছলছল করছে। নিজের লাঠি নিয়ে নিজেকে কোনো প্রকার স্বাভাবিক করে আমাদের বিদায় দিয়ে চলে গেল। নানুর সাথে মামি এবং কাজলও গেল। নানু চলে যাবার পর সবাই বাইরে কিছু সময় কথা বললাম। যখন ডিনার করতে যাব তখন আম্মু আমাকে নিয়ে নীলুর রুমে গেল, কারণ জান্নাত নীলুর রুমেই আছে। রুমে গিয়ে দেখলাম পাগলিটা ল্যাপটপ থেকে গান শুনছে। আম্মু ডাকলেও কোনো রেসপন্স করলো না, কারণ কানে হেডফোন ঢুকিয়ে রাখছে। মাথায় একটা মারতেই কান থেকে হেডফোন খুলে স্বাভাবিক হয়ে বসলো। কি হয়েছে? বিয়ে করবি না আমাকে? না, আমি চিরকুমারী থাকবো। আইসে ঢং দেখাইতে। তোরা একজন আরেকজনকে সত্যি ভালোবাসিস তো? তোমার আর তোমার ছেলের চোখে গিয়ে আমার ভালোবাসা পড়ে না? সেই হাই স্কুল থেকে তোমার ছেলের বেঁচে পড়ে আছি, তবু বারবার বলে আমি ওকে ভালোবাসি কিনা। আমার কাছে এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি এই কুত্তাকে। আস্তে বৎস, চিল্লাইয়ে মার্কেট পাওন যাইব না। তুই যা এখান থেকে। আরে আমাদের বিয়ে আবার আমাকে বের করে দিচ্ছিস? নিলয় থাম, তুই আমার দিকে তাকা। তুই ওর সাথে হ্যাপি থাকতে পারবি? পারবো। দেখ মা, বিয়ে কোনো খেলনা না, মানুষের জীবনে বিয়ে একটাই হয়। তোরা যদি একজন আরেকজনকে বুঝতে শিখিস তাহলে দুজন সুখে থাকবি, কিন্তু সেটার জন্য দুজনের মতামত সঠিক হওয়া লাগবে। আমি আমার আম্মুকে দেখে আসছি সেই ছোটবেলা থেকে। হাজারটা কষ্ট পেয়েও উনি কখনো আমার বাবাকে ছেড়ে যায়। আমি জানি আম্মা কিভাবে সংসার করতে হয়। কথা বলার সময় জান্নাতের কণ্ঠস্বর বেশ মোটা হয়ে যাচ্ছিল, সম্ভবত কান্না পাচ্ছিল। তবে আম্মু জান্নাতকে স্বাভাবিক করার জন্য কাছে বসে পাগলিটাকে নিজের কোলে নিল। তুই বিয়ে করবি তাহলে? বিয়ে না করেও যদি ওর সাথে আমি সারাটা জীবন থাকতে পারি তবে আমি সেটাই করব। আমি সারা জীবন ওর সাথে থাকতে চাই আম্মা। তুই কি বলিস? কি বলবো? বিয়ে করতে রাজি? এই পাগলিকে বিয়ে করলে আমার জীবনটা একদম তেজপাতা বানাই দিবে। হ্যাঁ বানাবো, শুয়োর। তো সমস্যা? দেখলে? কি দেখবে? তুই বিয়ে করবি কিনা সেটা জিজ্ঞেস করছে, তুই সেটার উত্তর দে। যা করব না, তোরে বিয়ে করবি না মানে তোর 14 গোষ্ঠী বিয়ে করবে, কুত্তা। আম্মুর কোলে থেকে উঠে আমার চুল ধরে টানাটানি শুরু করে দিল। বল বিয়ে করবি কি না? আম্মু আমাকে মেরে ফেললো। প্লিজ এই পেতনিটাকে আমার থেকে ছাড়াও। আম্মুকে ডাকস কেন? তুই বিয়ে করবি কিনা বল। করব। পাক্কা? হ্যাঁ পাক্কা। এবার ছাড়ো। যা, ছেড়ে দিলাম। তোমার সামনে তোমার ছেলেকে মারে আর তুমি সেটা বসে বসে দেখছো? ছেলে যদি বলদ হয় সেই ছেলেকে মার খেতেই হয়। অনেক হয়েছে, এবার দুজন চুপ। তোরা দুজনেই যেহেতু রাজি তাহলে আর কোনো সমস্যা নেই, তবে বিয়ে কিছুদিন পর হবে। কতদিন পরে? যতদিন না অবধি বাসার কাজ কমপ্লিট হবে ততদিন অপেক্ষা করতে হবে। তাহলে এখনো অনেক দেরি। আমাকে বিশ্বাস করিস তো? তোমাকে না করলে কাকে করব? আমাকে করবি। ভাগ।
বাসার সবকিছু কমপ্লিট হতে এখনো বছরখানেক লাগবে। এর মাঝে নিলয়ের পড়াশোনা শেষ হয়ে যাবে। পড়াশোনা শেষ করে কি করবে? ব্যবসা করব। তবে ব্যবসার টাকা যদি তোর বাপ আমাকে এখন দেয় তাহলে এখনই বিয়ে করব। থাকার জন্য দুজন একটা বাসা ভাড়া নেব। ঠিক আছে। কিছুই ঠিক নেই, তোরে এবার মারবো নিলয়। আর তোর কি হয়েছে বলতো? বিয়ের জন্য একদম পাগল হয়ে গেছিস? কারণ বিয়ে করলে এই শোটা আমাকে ছেড়ে কোথাও যাবে না। ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে শেখো প্রিয়। নিলয় ঠিকই বলছে, দুজন তো এক জায়গাতেই থাকবি, আর মাত্র 1 বছর, তারপর বিয়ে করবি। যদি বিয়ের পর তোর পড়তে ইচ্ছা করে তখন নতুন বাসায় থেকে পড়াশোনা করবি। ওর আব্বুর থেকে শুনেছি নতুন বাসা থেকে কিছু দূর যাবার পর নাকি একটা সুন্দর ইউনিভার্সিটি কলেজ আছে। বুঝতে পারছিস আমার কথা? ওকে, এখন খেতে চল, সবাই আমাদের জন্য বসে আছে। ঠিক আছে চলো, তবে কাল সবাইকে বাসায় যেতে হবে। কেন? পরশুদিন সাদিয়ার বিয়ে। আমার তো মাথায় একদমই ছিল না, তোর মা আমাকে কল করে বলেছিল। তাহলে কাল চলো যাই। কিন্তু আম্মু নানু যে বলল। কি? পরশু তো নানুর বাসায় যেতে হবে, আমাদের নাকি কাছে পেয়ে নতুন করে বরণ করে নিবে। তাহলে যাব না বিয়েতে? না রে মা, তবে তুই নিলয় আর নীলুকে সাথে নিয়ে যাস। নীলু আর মাহিকে নিয়ে যাব। আমি কি দোষ করলাম? বিয়েতে গেলে না জানি তুই কি করবি, তাই তোর যাওয়া লাগতো না। দেখলে আম্মু, ও আমাকে বিশ্বাস করে না। সারা জীবন আমার সাথে থাকবে কিভাবে? আমি মানিয়ে নেব। আচ্ছা, অনেক হয়েছে, এবার চল। খাইয়ে দিবে ওকে? হ্যাঁ দেবো, এখন ওঠ। এবার আম্মুর জড়িয়ে ধরেই রুমের বাইরে আসলো। আম্মু আর জান্নাতকে দেখে সবাই হাসছিল, তবে এসে পাগড়িটার কিছুই যায় আসে না। আম্মু প্রথমে জান্নাতকে খাইয়ে দিয়ে নিজে খেতে শুরু করলো। জান্নাতের চোখের দিকে আমি কখনোই বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। একটা মায়া খুব করে টানে ওর কাছে। যখন ওর মন খারাপ থাকে তখন ওর চোখের দিকে তাকালে অল্পতেই আমার নিজেরও মন খারাপ হয়ে যায়। জানি না এটা কেন হয়, তবে অনেক ভালোবাসি পাগলিটাকে। 1.5 বছর পর নতুন বাসে 2 মাস যাবৎ উঠেছি। প্রথম কিছুদিন এলাকা এবং এলাকার মানুষজনদের সাথে খাপ খাওয়াতে কষ্ট হলেও এখন পুরোপুরি নিজেদের নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পেরেছি। এলাকার মানুষজনও অনেক বেশি মিশুক প্রকৃতির, অনেক সাহায্য করেছে আমাদের। আর পড়াশোনা সেটা 6 মাস আগে শেষ হয়েছে। লাস্ট সেমিস্টারে এক্সাম দিয়ে বন্ধুদের সাথে অনেক বেশি আনন্দ মজা করছিলাম, অনেক ঘোরাঘুরিও করেছি। তবে এই বাসায় উঠে আব্বুর সাথে নিয়মিত অফিসে যাওয়া আসা করি, যদিও সব কাজ আব্বু নিজেই করে। সেখানে আমার কাজ শুধুমাত্র উপস্থিত হওয়া। সে যাই হোক, এখন জান্নাতের ফ্যামিলির সাথে আমরা সবাই আমাদের বাসায় বসে আছি। বিয়ের জন্য দিন তারিখ ঠিক করতে এসেছে। সবার মাঝে অনেক কথাবার্তা বলা শেষ হয়ে বিয়ের দিন ঠিক হলো। সামনের রবিবার, মানে 23 তারিখ আর কি। বিয়ের দিন আমাদের বাসায় জান্নাতের বাসার মতো তেমন বড় করে আয়োজন করা হয়নি, তবে যেটুকু করা হয়েছে সেটা মানানসই। আজ বন্ধুরা সবাই এক হয়েছি। সবাই ছাদে বসে নিজেদের মনের শখে সিগারেট ফুঁকছি। তখন রাফির ফোনে কল। হ্যাঁ বলো। ছাদে আছি সবাই। হ্যাঁ আছে, ঠিক আছে নিয়ে আসছি। কসম, এখানে শুধুমাত্র আমরা বসে আড্ডা দিচ্ছি। শালার কথা শুনে বুঝতে পারছিলাম ভালো হওয়ার অভিনয় করছে, তবে আমরা কম কিসে। রাহুল তখন বলে উঠল, শালা কিসের বোতল? কিসের বোতল মানে? মদের বোতল। ওরা মজা করেছে, সত্যি এসব কিছুই না। আর কিছু বলার আগেই কল কেটে দিল। রাফি এবার আমাদের দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর ওদের দুজনকে মারতে শুরু করলো। তবে শালার মনে দয়া আছে, তাই হয়তো বিয়ের রাতে আমাকে আর মারল না। মাহি কল দিয়ে তোকে নিচে দিতে বললো। তোকে কেন কল দিল? আমার হবু বউ, তাই। তোর বিয়ে করার শখ বের করবে এখন, ওর কাছে গেলে তুই মার খাবি। আগে নিজে চিন্তা কর। সেটা ঠিক, চল নিচে যাই। হ্যাঁ চল। শালা তোদের কি মাথায় করে নেওয়া লাগবে? উঠ তাড়াতাড়ি। এবার সবাই মিলে নিচে আসতেই মাহির সাথে দেখা হলো। রাফির দিকে চোখ গরম করলেও আমরা বেশ বুঝতে পেরে হাসছিলাম। তবে তখন মাহিকে বললাম, বনু পাইলার গোলাপটা দে। এই নে, আর রুমে যা তাড়াতাড়ি, সেই কখন থেকে রুমে বসে আছে। ওকে। বাইরে দাঁড়িয়ে না থেকে রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। লক্ষ্য করলাম খাটের উপর বিশাল এক ঘোমটা দিয়ে বসে আছে। কাছে এগিয়ে গিয়ে ঘোমটা নামিয়ে দিলাম। আমার কাছে এমন করে থাকতে হবে না। তো কেমন করে থাকবো? যেমন ভাবে আগে ছিলি তেমন। এখন তুমি আমার স্বামী। তো আগে তো অনেক ফাজলামি করছি, এখন আর সেসব করা যাবে না। আর সবার সামনে আগের মতো থাকলে সবাই হয়তো উল্টাপাল্টা কিছু ভাববে। বুঝলাম। কোথায় ছিলে এতটা সময়? তোমার জন্য গোলাপ আনতে গেছিলাম। মিথ্যু। আরে সত্যিই, দেখো লাল গোলাপ দিয়ে ভালোবাসার কথা আরেকবার তোমাকে বলতে চাই। শুনবে প্রিয়?
আমার কথা? জানি না আমাদের জীবনে কি লেখা আছে। আজ থেকে কিছুদিন পর কি হবে জানি না, 5 বছর পরে কি হবে সেটাও জানি না। তবে নিজেকে শূন্য থেকে সাফল্যের দুয়ারে নিয়ে যাওয়ার জন্য একজনের হাত চাই। আমি চাই কেউ একজন আমার পাশে থেকে সবসময় উৎসাহ দিক। ছেড়ে যাওয়া তো দূরে থাক, কখনো আমাদের বিচ্ছেদের কথাও মুখে আনবে না। আমি খুব করে তোমাকে চাই অগ্নিলা, অনেক অনেক ভালোবাসি তোমাকে। হবে কি আমার বাবুর আম্মু? হ্যাঁ হব। আরে পাগলি, কান্না করছো কেন? জানি না। কান্না থামাও পাগলি, এটা তোমার জন্য। ওয়াও, অনেক সুন্দর। ভেবেছিলাম পছন্দ হবে না। তোমার দেওয়া সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই? আচ্ছা এখন চলো ঘুমাই, সারাদিন অনেক ধকল গেছে। কিন্তু একটু আগে যে বললে আমার বাবুর আম্মু হবে। যাও পাগল। হবে না আমার বাবু আম্মু। বুঝতে পারলাম জান্নাত আমাকে কি বলতে চাইছে। রুমের লাইট বন্ধ করে দুজন মগ্ন হলাম এক গভীর ভালোবাসার সমুদ্রে। সব শেষে জান্নাতের কপাল ভালোবাসার পরশ এঁকে দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম। জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো নিলয় জান্নাতের, যেখানে কষ্ট ছাড়া সবই আছে। নিজেদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলেও কেউ কখনো ছেড়ে যাবার কথা বলবে না। সারাদিন কি হবে তাদের জানা নেই, তবে দিন শেষে দুজনে নিজেদের মাঝে সুখ ভাগাভাগি করে নিবে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই গল্পটা শেষ, সমাপ্ত।